মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে কি কখনো মনে হয়েছে টাকাটা গেল কোথায়? অথচ দেখুন, বড় কোনো খরচও কিন্তু করা হয়নি। এই যেমন ধরুন, রিনা নামের একজন চাকরিজীবী মাসের শেষে দেখেন তার অ্যাকাউন্ট প্রায় খালি। হুম। কিন্তু তিনি কিছুতেই মনে করতে পারছেন না টাকাটা ঠিক কোথায় গেল। ছোট ছোট অনলাইন অর্ডার, বন্ধুদের সাথে কফি, বা ধরুন হঠাৎ করে কিনে ফেলা একটা বই। এইসব মিলিয়েই, তাই না? হ্যাঁ, এই সব মিলিয়েই হয়তো এমনটা হয়েছে। তো এই খুব সাধারণ একটা সমস্যার জন্যই আজ আমরা একটা অসাধারণ জাপানি সমাধানের গভীরে যাব। এর জন্য কোনো অ্যাপ লাগবে না, কোনো জটিল স্প্রেডশিটও নয়। লাগবে শুধু একটা খাতা আর একটা কলম। ১০০ বছরেরও বেশি পুরনো এই পদ্ধতির নাম কাইকেবো। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ফুমিকো চিবার লেখা কাইকেবো, দ্য জাপানিজ আর্ট অফ সেভিং মানি বইটি। চলুন দেখি এই সাদামাটা কৌশলটা কিভাবে আমাদের টাকা পয়সার ভাবনাকে একেবারে বদলে দিতে পারে। বিষয়টা শুরুতেই খুব আকর্ষণীয়, কারণ কাইকেবো টাকা জমানোর কোনো যন্ত্র নয়। এটা আসলে একটা দর্শন। একটা দর্শন। হ্যাঁ, এখানে আপনাকে জোর করে কৃপণ হতে বলা হয় না, বরং প্রতিটি খরচের ব্যাপারে আপনাকে সচেতন করে তোলা হয়। এটা যতটা না একটা আর্থিক কৌশল, তার চেয়ে অনেক বেশি নিজের খরচের অভ্যাসকে মন দিয়ে বোঝার একটা প্রক্রিয়া। মজার বিষয় হলো, এটা জাপানের মোত্তাইনাই দর্শনের সাথে খুব গভীরভাবে যুক্ত। মোত্তাই নাই। হ্যাঁ, মোত্তাইনাই, যার মানে হলো কোনো কিছুর অপচয় না করা। যখন আপনি হাতে লিখে নিজের খরচ ট্র্যাক করেন, তখন আপনি শুধু টাকা নয়, আপনার সময় এবং মনোযোগেরও মূল্য দিতে শেখেন। বাহ! মোত্তাই নাই বা অপচয় না করার দর্শন, এটা তো দারুণ একটা ভাবনা। তার মানে শুরুটাই হচ্ছে একটা মানসিক পরিবর্তন দিয়ে। বইটাতে বলা হয়েছে কাইকেবো আমাদের কেনাকাটার আগে একটু থামতে শেখায়, নিজেকে ৪টে প্রশ্ন করতে বলে। এই প্রশ্নগুলো আসলে কি এবং কিভাবে কাজ করে? এই ৪টে প্রশ্নই হলো কাইকেবোর ভিত্তি। এগুলো খুব সহজ কিন্তু বেশ শক্তিশালী। প্রথম প্রশ্ন, আমার কাছে কত টাকা আছে? এটা আমাদের বাস্তবতার মুখোমুখি করে। দ্বিতীয় প্রশ্ন, আমি কত টাকা সঞ্চয় করতে চাই? এটা আমাদের লক্ষ্যটা মনে করিয়ে দেয়। তৃতীয় প্রশ্ন, আমি কত টাকা খরচ করছি? মানে বর্তমান অবস্থার একটা চিত্র তুলে ধরে। আর চতুর্থ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, আমি কিভাবে নিজেকে আরও উন্নত করতে পারি? এই শেষ প্রশ্নটা তো খুব গভীর। এটা তো শুধু টাকার হিসাবের বাইরে চলে গেল। একদম এটা অনেকটা ব্যক্তিগত বিকাশের মতো শোনাচ্ছে। ঠিক তাই। এই প্রশ্নটার উদ্দেশ্য হল মাস শেষে শুধু আফসোস করা নয়, বরং পরের মাসের জন্য একটা ইতিবাচক পরিকল্পনা তৈরি করা। এই ৪টে প্রশ্ন একসাথে আমাদের খরচের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে ধীর করে দেয়। ধীর করে দেয়। হ্যাঁ, ধরুন আপনি একটা নতুন গ্যাজেট কিনতে যাচ্ছেন। এই প্রশ্নগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে, আমার বাজেটে কি এটা সত্যি ধরবে? আমার সঞ্চয়ের লক্ষ্য কি এতে ধাক্কা খাবে? এই মুহূর্তে এটা কেনাটা কি আমার উন্নতিতে সাহায্য করবে, নাকি এটা শুধু একটা ক্ষণিকের ইচ্ছে? হুম। এই যে একটু থামা এবং ভাবা, এখানেই আসল জাদুটা লুকিয়ে আছে। এটা নিজের সাথে একটা বোঝাপড়া তৈরি করে। এই ভাবনা বা বোঝাপড়ার পরের ধাপ তো খরচের হিসাব রাখা। শুনেছি কাইকেবোতে খরচগুলোকে কয়েকটি রং দিয়ে ভাগ করা হয়, যা ব্যাপারটাকে বেশ মজার করে তোলে। এই ভাগগুলো কি কি? হ্যাঁ, এখানেই কাইকেবোর ব্যবহারিক দিকটা স্পষ্ট হয়। প্রতিটি খরচ লিখে ফেলার পর সেগুলোকে ৪টে প্রধান ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো সবুজ, যা আমাদের প্রয়োজন বা নিডস বোঝায়। আচ্ছা। যেমন বাড়ি ভাড়া, বিল, নিত্য প্রয়োজনীয় মুদিখানার জিনিস, যাতায়াত খরচ। অর্থাৎ যা ছাড়া আমাদের জীবন চালানো কঠিন। হুম। দ্বিতীয়টি হল নীল, যা আমাদের চাহিদা বা ওয়ান্টস বোঝায়। যেমন বাইরে খাওয়া, সিনেমা দেখা, শপিং বা কোনো সাবস্ক্রিপশন। এগুলো ছাড়াও জীবন চলে, কিন্তু জীবনকে আনন্দ দেয়। একদম, এগুলো ছাড়াও জীবন চলে। আমার কাছে পরের ভাগটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, তৃতীয়টি হল লাল, যা সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশ বা কালচার অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট বোঝায়। কালচার। হ্যাঁ, যেমন বই কেনা, কোনো নতুন কোর্স করা, জিমে ভর্তি হওয়া বা কোনো শখ পূরণ করা। আর চতুর্থটি হল হলুদ, যা অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড খরচ। অপ্রত্যাশিত মানে? যেমন হঠাৎ অসুস্থতা, গাড়ি বা বাড়ির কোনো কিছু সারানোর খরচ বা কাউকে উপহার দেওয়া। এই সংস্কৃতি বা কালচারের জন্য একটা আলাদা বিভাগ রাখাটা আমার কাছে খুব অভিনব মনে হয়েছে।
সাধারণত বাজেটিং অ্যাপে তো এই ধরনের খরচকে চাহিদা বা ওয়ান্টসের মধ্যেই ফেলে দেওয়া হয়। ঠিক তার মানে কি কাইকেবো ব্যক্তিগত বিকাশকে একটা প্রয়োজনীয় খরচ হিসাবে স্বীকৃতি দিচ্ছে? হয়। কিন্তু কাইকেবো বলছে যে বই পড়া, নতুন কিছু শেখা বা নিজের কোনো শখের পেছনে খরচ করাটা নিচ্ছ চাহিদা নয়। এটা একটা বিনিয়োগ। একদম, এটা আপনার আত্মবিকাশের জন্য একটা বিনিয়োগ। মাস শেষে যখন আপনি দেখবেন আপনার লাল খাতের খরচটা শূন্য, তখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন, আমি কি এই মাসে নিজের উন্নতির জন্য কিছুই করিনি? বাহ! এটা খরচের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এটা তো দারুণ একটা দিক। আচ্ছা, এইসব তত্ত্ব তো শুনলাম, কিন্তু বাস্তবে যদি কেউ এটা শুরু করতে চায়, তাহলে একটা পুরো মাস জুড়ে এর অনুশীলনটা ঠিক কেমন হবে? এটা কি খুব সময়সাপেক্ষ বা কঠিন? প্রথম দিকে একটু নিপ্রিবিষ্টা লাগতে পারে, কিন্তু এর একটা নির্দিষ্ট মাসিক রুটিন আছে যা ব্যাপারটাকে সহজ করে দেয়। মাসটা ৩ ভাগে বিভক্ত। প্রথমত, মাসের শুরুতে পরিকল্পনা। আপনি আপনার মোট মাসিক আয় একটা খাতায় লিখবেন। আচ্ছা। সেখান থেকে আপনার নির্দিষ্ট খরচগুলো যেমন বাড়ি ভাড়া, বিল বাদ দেবেন। এরপর এই মাসের জন্য একটা বাস্তবসম্মত সঞ্চয়ের লক্ষ্য ঠিক করবেন। ধরুন আপনি ৫,০০০ টাকা সঞ্চয় করতে চান। সেটা আলাদা করে লিখুন, বাকি যে টাকাটা থাকবে সেটাই হলো আপনার এই মাসের খরচের বাজেট। বেশ সহজ সরল তো। হ্যাঁ, এরপর দ্বিতীয়ত, মাস চলাকালীন অনুশীলন। এটাই আসল কাজ। প্রতিদিনের প্রতিটি খরচ, তা সে ১০ টাকার চা হোক বা ১,০০০ টাকার কেনাকাটা, আপনাকে হাতে করে খাতায় লিখতে হবে। হাতে করে? হ্যাঁ, এবং সেটাকে সবুজ, নীল, লাল বা হলুদ এই ৪টি বিভাগের যে কোনো একটিতে ফেলতে হবে। আর বইটিতে বারবার বলা হয়েছে, কিছু কেনার আগে কয়েক সেকেন্ড থেমে ভাবতে, এটা কি আমার সত্যিই দরকার, নাকি কোনো আবেগের বশে কিনছি। এই আবেগের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে কাইকেবো কি আমাদের কেনাকাটার পেছনের কেনটা খুঁজে বের করতে সাহায্য করে? এটা তো অনেকটা থেরাপির মতো শোনাচ্ছে। একদম, এটা এক ধরনের ফাইন্যান্সিয়াল থেরাপি বলতে পারেন। আর মাসের শেষে আসে তৃতীয় ধাপ, পর্যালোচনা। পর্যালোচনা। মাসের শেষে আপনি খাতাটা নিয়ে বসবেন। দেখবেন কোন খাতে প্রয়োজন, চাহিদা, সংস্কৃতি নাকি অপ্রত্যাশিত আপনার সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে। আপনার সঞ্চয়ের লক্ষ্যের সাথে আসল সঞ্চয় মেলাবেন। বইটিতে এক ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি কাইকেবো ব্যবহার করে আবিষ্কার করেন যে তিনি প্রতি মাসে শুধু অনলাইন ফুড অর্ডারে এত টাকা খরচ করেন, যা দিয়ে একটা ছোটখাটো ভ্রমণ হয়ে যেত। হাই নাকি? হ্যাঁ, এই আবিষ্কারটি তার জীবন বদলে যায়। এই পর্যালোচনাটা নিজেকে দোষারোপ করার জন্য নয়, বরং পরের মাসের জন্য আরও ভালোভাবে পরিকল্পনা করার জন্য। তার মানে মাস শেষের এই পর্যালোচনাটা আসলে নিজের আর্থিক আচরণের একটা রিপোর্ট কার্ড দেখার মতো। তবে এখানে কোনো পাস ফেল নেই, শুধু শেখার সুযোগ আছে। ঠিক। কিন্তু আমার মাথায় একটা বড় প্রশ্ন ঘুরছে। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে এক ক্লিকে পেমেন্ট হয় আর অসংখ্য অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আমাদের সব খরচ ট্র্যাক করে দেয়, সেখানে কেন কেউ খাতা কলম নিয়ে এই কষ্ট করতে যাবে? এটা কি সময়ের অপচয় নয়? এটাই কাইকেবোর সবচেয়ে বিতর্কিত এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী দিক। হাতের লেখার এই বিষয়টিকে কাইকেবো অন্য সব পদ্ধতি থেকে আলাদা করে। এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। প্রথমত, হাতে লেখাটা ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটাকে ধীর করে দেয়। ধীর করে দেয়? হ্যাঁ, অ্যাপে আপনি একটা ট্যাপ করে টাকা দিয়ে দেন, কিছুই অনুভব করেন না। কিন্তু যখন আপনাকে খাতা কলম বের করে নিজের হাতে খরচের পরিমাণটা লিখতে হয়, তখন আপনি ওই খরচের ওজনটা অনুভব করেন। আচ্ছা। এই ধীর গতি আপনাকে হুট করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। তার মানে এই যে একটা অসুবিধা বা ইনকনভিনিয়েন্স, এটাই আসলে এর মূল বৈশিষ্ট্য। ঠিক ধরেছেন, দি ইনকনভিনিয়েন্স ইজ দ্য পয়েন্ট। দ্বিতীয়ত, এটা খরচের সাথে একটা মানসিক সংযোগ তৈরি করে। মানসিক সংযোগ? অ্যাপের ডেটাগুলো অনেক সময় নিছকই কিছু সংখ্যা মনে হয়, যার সাথে কোনো আবেগ জড়ানো থাকে না। কিন্তু নিজের হাতে প্রতিটি খরচ লিখলে সেটার সাথে একটা ব্যক্তিগত যোগসূত্র তৈরি হয়। আপনি মনে করতে পারেন ওই দিন বন্ধুর সাথে কফি খেতে গিয়ে কত ভালো সময় কেটেছিল, বা ওই বইটি কিনে আপনার কতটা আনন্দ হয়েছিল। ওহ, আচ্ছা। তৃতীয়ত, এটা আপনার মধ্যে দায়বদ্ধতা তৈরি করে। কারণ আপনি নিজের হাতে নিজের আর্থিক চিত্রটা তৈরি করছেন, কোনো অ্যালগোরিদম নয়। বাহ! হাতে লেখার মাধ্যমে খরচের সাথে মানসিক সংযোগ তৈরির ধারণাটা তো অসাধারণ। আমি এটা কখনো এভাবে ভাবিনি। তার মানে এটা শুধু একটা আর্থিক হিসাব নয়, এটা এক ধরনের সচেতনতার অনুশীলন। একদম।
ফুমিকো চিবার বইটিতে বলা হয়েছে আমার বেশিরভাগ কেনাকাটায় যুক্তির বদলে আবেগ দ্বারা চালিত হয়। ঠিক। যেমন মন খারাপ থাকলে আমরা রিটেল থেরাপি করি, কোনো কিছু অর্জন করলে নিজেকে পুরস্কৃত করার জন্য খরচ করি, অথবা সামাজিক চাপে পড়ে বন্ধুদের মতো একই জিনিস কিনি। এটা তো হয়েই থাকে। হাতে লেখার অভ্যাসটি আমাদের এই আবেগগুলো শনাক্ত করতে সাহায্য করে। যখন আপনি লিখছেন যে আপনি একটা আইসক্রিম কিনেছেন, তখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আমার কি সত্যি খিদে পেয়েছিল, নাকি আমার শুধু মন খারাপ ছিল? এই আত্মবিশ্লেষণই কাইকেবোর আসল শক্তি। তার মানে কাইকেবোর লক্ষ্য খুব বেশি কৃপণতা নয়, বরং একটা উদ্দেশ্যমূলক এবং সচেতন জীবনযাপন। এমন নয় যে সব শখ আহ্লাদ বন্ধ করে দিয়ে শুধু টাকা জমাতে হবে। ঠিক তাই, এর লক্ষ্য কৃপণতা নয়, বরং সচেতনতা। বইটির দর্শন অনুযায়ী এর আসল উদ্দেশ্য হল কয়েকটি জিনিস অর্জন করা। প্রথমত, কম কিন্তু উন্নত মানের জিনিস কেনা, যা বেশিদিন টেকে। আচ্ছা। দ্বিতীয়ত, সচেতনভাবে ভোগ করা, অর্থাৎ যা কেনা হচ্ছে তার পুরোটা উপভোগ করা। এবং তৃতীয়ত, যা কিছু আপনার কাছে আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ থাকা। হ্যাঁ, যখন আমরা আমাদের কাছে যা আছে তার কদর করি, তখন নতুন জিনিসের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই কমে আসে। সঞ্চয়টা তখন আর কষ্টের মনে হয় না। এটাই সুন্দর জীবনযাত্রার একটা স্বাভাবিক ফলাফল হয়ে দাঁড়ায়। তাহলে দেখা যাচ্ছে সঞ্চয়টা এখানে মূল লক্ষ্য নয়, বরং এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া। একদম। মূল লক্ষ্য হল নিজের টাকা এবং জীবনযাপনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যারা এই পদ্ধতিটা দীর্ঘ সময় ধরে অনুসরণ করেন, তাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসে বলে বইটিতে বলা হয়েছে? যারা নিয়মিত কাইকেবো অনুশীলন করেন তারা বেশ কিছু গভীর এবং ইতিবাচক পরিবর্তনের কথা বলেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থ নিয়ে উদ্বেগ এবং মানসিক চাপ কমে যায়। কারণ তখন টাকাটা আর একটা অজানা শত্রু মনে হয় না, বরং সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে মনে হয়। এটা খুব দরকারি। দ্বিতীয়ত, আত্মনিয়ন্ত্রণ ব্যস্যক বিশালভাবে বৃদ্ধি পায়। যেহেতু প্রতিটি খরচের আগে ভাবার অভ্যাস তৈরি হয়, তাই হুট করে কেনাকাটার প্রবণতা কমে যায়। তৃতীয়ত, সঞ্চয়ের হার স্বাভাবিকভাবেই বাড়ে, কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই। চতুর্থত, এক ধরনের আর্থিক প্রশান্তি আসে। আর্থিক প্রশান্তি। আর সবশেষে, প্রতিটি খরচ আরও অর্থবহ হয়ে ওঠে। তখন মানুষ শুধু প্রয়োজনের জন্য খরচ করে না, বরং যা তাদের জীবনে সত্যি আনন্দ, জ্ঞান বা মূল্য যোগ করে সেদিকেই খরচ করতে শেখে। এক কথায়, এটা শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ঠিক করে না, এটা আপনার জীবনযাপনের মানকেও উন্নত করে। তাহলে পুরো আলোচনাটা সারসংক্ষেপ করলে দাঁড়ায়, কাইকেবো আমাদের শেখায় যে আর্থিক শান্তি কেবল বেশি উপার্জন করে আসে না, বরং আমরা কিভাবে এবং কেন খরচ করি সে সম্পর্কে সচেতন হয়ে ওঠার মাধ্যমেই আসে। এটা কোনো কঠোর বিধিনিষেধের তালিকা নয়, এটা আত্মপর্যালোচনা এবং আত্ম-আবিষ্কারের একটা আয়না। একদম। যদি আমরা এই বিষয়টাকে আরেকটু বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখব এটা বাজেট করাকে একটা বিরক্তিকর বা ভীতিকর কাজ হিসেবে না দেখে আত্ম-আবিষ্কারের একটি উপায় হিসেবে উপস্থাপন করে। আপনার খরচের খাতাটা আসলে আপনার দৈনন্দিন জীবনের একটা গল্প বলে। ওয়াও! এটা আমাদের আর্থিক অভ্যাসকে আমাদের ব্যক্তিগত মূল্যবোধের সাথে যুক্ত করে। আপনি যদি মনে করেন পরিবার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার খরচের খাতায় পরিবারের জন্য কিছুই নেই, তখন এটা আপনাকে ভাবার সুযোগ করে দেয়। এই আলোচনা শেষে একটা গভীর ভাবনা মাথায় আসছে। কাইকেবো খরচকে প্রয়োজন, চাহিদা, সংস্কৃতি এবং অপ্রত্যাশিত এই 4টি স্পষ্ট ভাগে ভাগ করতে শেখায়। কিন্তু আমাদের জীবন তো স্থির নয়। জীবন বদলানোর সাথে সাথে আমাদের জন্য প্রয়োজন এবং চাহিদার সংজ্ঞা কিভাবে বদলে যেতে পারে। যেমন কখন একটা শখ, যা কিনা সংস্কৃতি খাতের খরচ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এতটাই জরুরি হয়ে ওঠে যে তা প্রায় প্রয়োজন বলে মনে হয়। অথবা কখন একটা চাহিদা ধীরে ধীরে আমাদের জীবনের একটা প্রয়োজনে পরিণত হয়। এই বিষয়টি নিয়ে প্রত্যেকেই নিজের মতো করে ভাবতে পারেন।